সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ, এর নাম বাংলাদেশের নির্বাচন। তো মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। জাতীয় নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি নির্বাচন ছিল কারচুপিপূর্ণ। এদিকে আজকের সংসদের রুমিন ফারহানার 5 মিনিটের বক্তব্যে তুলপাড় পরিস্থিতি হয়েছে। তারেক রহমান কেঁপে গিয়ে অ্যাকশন নেয় সংসদের ভিতরে। সংসদে দাঁড়িয়ে এমন বিস্ফোরক মন্তব্য, আবারও আলোচনায় রুমিন ফারহানা। তবে এবার শুধু নির্বাচন নয়, তিনি টেনে আনলেন শেখ হাসিনার সময়ের রাজনৈতিক বাস্তবতাও। প্রশ্ন উঠছে, সবকিছু কি সত্যি বদলেছে? আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটে দর্শক আপনাকে জানাই স্বাগতম। দর্শক, আজকে আপনাদের জন্য রুমিন ফারহানার সংসদে দেওয়া এক জ্বালাময়ী বক্তব্যের ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে রুমিন ফারহানা সরকার দলকে একেবারে দর্শক কঠিনভাবে ধোলাই করে দিয়েছেন এবং সকল অনিয়ম নিয়ে কিন্তু কথা বলেছেন একেবারে তারেক রহমানের ফেস টু ফেস, যেটার কিছুটা অংশ বিশেষ দর্শক আপনারা ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন এবং দেখে আশা করি বুঝতে পেরেছেন আসলে রুমিন ফারহানা কি বলতে চাচ্ছে এবং আগ্রহ প্রকাশ করেছেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, শুরুতে ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন। তার আগে দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই রুমিন ফারহানার জ্বালাময়ী বক্তব্যটি শুনিয়ে নিয়ে আসি। মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। জাতীয় নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি নির্বাচন ছিল কারচুপিপূর্ণ। সেখানে সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ, এর নাম বাংলাদেশের নির্বাচন। তো মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে 36শে জুলাই আমাদের জীবনে আসলো, কয়েক লক্ষ মানুষ রাস্তায় নামলো, কয়েক হাজার মানুষ চিরতরে পঙ্গু হলো এবং প্রায় 1,500-এর উপর মানুষ তাদের জীবন দিল যাতে মানুষ তার ভোটের অধিকার আবারও ফিরে পায়। এবং আল্লাহর কাছে অশেষ শুকরিয়া মাননীয় স্পিকার, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হয়েছে এবং আমি এই সংসদে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। মাননীয় স্পিকার, সংবিধানের 59 অনুচ্ছেদের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সংবিধানের 59 অনুচ্ছেদ বলছে, নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান সমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার থাকিবে। সোজা বাংলায় বলতে গেলে স্থানীয় সরকার পরিচালিত হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে এবং দুঃখ নিয়ে লক্ষ্য করলাম, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবার পরপরই স্থানীয় প্রশাসনগুলোতে প্রশাসক নিয়োগ করেছে। মাননীয় স্পিকার, যখন শেখ হাসিনা পালিয়ে গেল তখনকার পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসক নিয়োগ দিতে বাধ্য হয়েছিল, কারণ আমরা দেখেছি ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে চেয়ারম্যান বা মেম্বার যারা ছিল তারাও পালিয়ে গেছে। কিন্তু এই অবস্থা তো মাননীয় স্পিকার এখন আর নেই। এখন তো একটা সুষ্ঠু নির্বাচন দেয়া যায়। সেই জায়গায় আমরা দেখলাম দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিষয়ে আমি আমার ইমিডিয়েট আগে আমার যে সহকর্মী সংসদে বললেন কথাটি, এটি দুঃখজনক নিঃসন্দেহে। কিন্তু মাননীয় স্পিকার, আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই। আজকে ডেইলি স্টারে এই খবর প্রকাশিত হয়েছে, এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো 2জন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি। মাননীয় স্পিকার, আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টি কি দেখবেন? মাননীয় সদস্য, আপনি রুলস অফ প্রসিডিওর পড়লে দেখবেন যে সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোনো পয়েন্ট অফ অর্ডার হয় না। মাননীয় স্পিকার, মেঘনা আর তিতাসের পাশের ব্রাহ্মণবাড়িয়া, ওস্তাদ আলাউদ্দিন খাঁ এবং ঈশা খাঁর দেশ ব্রাহ্মণবাড়িয়া, পুতুল নাচ আর ছানামুখীর দেশ ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশের শিল্প সংস্কৃতির রাজধানীর নাম ব্রাহ্মণবাড়িয়া। মাননীয় স্পিকার, একদিকে যেমন এখানে বাউল গান হয়, কীর্তন হয়, ওয়াজ হয়, এমন অপূর্ব ধর্ম, বর্ণ, সংস্কৃতির মিলন মেলা বাংলাদেশের আর কোথাও হয় কিনা আমি জানা নাই। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা উপজেলায় একটা করে অন্তত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে গত 15 বছরে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় হয়নি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার সংসদের আবেদন থাকবে, ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক এবং ব্রাহ্মণবাড়িয়ায় যে 33 লক্ষ মানুষ, তাদের লেখাপড়ার অগ্রগতির জন্য একটি বিশ্ববিদ্যালয় আবশ্যক। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীর ভাষ্য অনুযায়ী আমাদের বাড়ি ঘরে এখন আর কোনো গ্যাসের সংযোগ দেওয়া হবে না, বা যেই সংযোগগুলো আছে সেখানেও কিন্তু মাননীয় মন্ত্রী গ্যাস পাওয়া যায় না। কিন্তু আজকে আপনার কাছে আমার প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটা সার কারখানা আছে মাননীয় স্পিকার, এবং সেই সার কারখানাটি জিয়া ফার্টিলাইজার কারখানা নামেই পরিচিত। সেখানে গ্যাসের অভাবে আমরা সার উৎপাদন করতে পারছি না। মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে এই সার কারখানায় উনি গ্যাস সংযোগ বা গ্যাস সাপ্লাই দিতে পারবেন, সংযোগ আছে, সাপ্লাই দিতে পারবেন কিনা? ধন্যবাদ।
সংসদে দাঁড়িয়ে এমন বিস্ফোরক মন্তব্য, আবারও আলোচনায় রুমিন ফারহানা। তবে এবার শুধু নির্বাচন নয়, তিনি টেনে আনলেন শেখ হাসিনার সময়ের রাজনৈতিক বাস্তবতাও। প্রশ্ন উঠছে, সবকিছু কি সত্যি বদলেছে নাকি এই গল্প নতুন ভাবে শুরু হচ্ছে? জাতীয় সংসদ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু সেই সংসদে উঠে এসেছে এমন কিছু কথা যা এখন পুরো দেশে আলোচনার ঝড় তুলেছে। ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা তার বক্তব্যে সরাসরি তুলে ধরেন অতীত ও বর্তমান 2 সময়ের চিত্র। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচন সবখানেই ছিল অভিযোগ, ছিল প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া। আর সেই বাস্তবতা বোঝাতেই তিনি একসময় বলেছিলেন, সুষ্ঠু নির্বাচন হয়েছে, ভোট দিয়েছে প্রশাসন আর তাকিয়েছিল জনগণ। এই বক্তব্য শুধু ব্যঙ্গ ছিল না, এটি ছিল শেখ হাসিনার আমলের নির্বাচনী ব্যবস্থার একটি কঠিন প্রতিচ্ছবি বলেই দাবি করেন তিনি। এরপর তিনি তুলে ধরেন একটি বড় পরিবর্তনের সময়। তার ভাষায়, যখন শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যান তখন দেশের পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। প্রশাসনিক শূন্যতা তৈরি হয়, স্থানীয় পর্যায়ে অনেক জনপ্রতিনিধি গা ঢাকা দেয়। সেই সময় অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হয়ে প্রশাসক নিয়োগ করে যাতে স্থানীয় সরকার ব্যবস্থা চালু রাখা যায়। কিন্তু সেই পরিবর্তনের পেছনে ছিল বিশাল মূল্য। লাখো মানুষ রাস্তায় নেমেছিল, হাজার হাজার মানুষ আহত হয়েছিল, অনেকেই পঙ্গু হয়েছে, আর প্রায় 1,500 মানুষ প্রাণ হারিয়েছে শুধুমাত্র তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। আর সেই সংসদেই আজ দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন রুমিন ফারহানা। তিনি সংবিধানের 59 নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, স্থানীয় সরকার পরিচালিত হওয়ার কথা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। তার অভিযোগ, শেখ হাসিনার পতনের পর যে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই প্রশাসক নিয়োগ এখনো চলমান, অথচ এখন আর সেই সংকটময় পরিস্থিতি নেই। এখন তো খুব সহজেই স্থানীয় সরকার নির্বাচন দেওয়া সম্ভব। তাহলে কেন নির্বাচন হচ্ছে না? কেন জনগণের ভোটের মাধ্যমে প্রতিনিধিদের নির্বাচিত করা হচ্ছে না? এখানে তিনি করেন সবচেয়ে আলোচিত মন্তব্য, দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ তার ইঙ্গিত, যে পরিবর্তনের জন্য এত রক্ত, এত ত্যাগ, সেই পরিবর্তন কি সত্যি এসেছে নাকি শুধু ক্ষমতার মুখ বদলেছে কিন্তু পদ্ধতি একই রয়ে গেছে? এই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কেউ বলছেন এটাই সত্য, শেখ হাসিনার আমল থেকে শুরু হওয়া যে রাজনৈতিক সংস্কৃতি তা এখনো চলছে। আবার কেউ বলছেন এটা অতিরঞ্জিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য। কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে, যে মানুষগুলো জীবন দিল, যারা রাস্তায় নেমেছিল শুধুমাত্র একটি সুষ্ঠু ভোটের আশায়, তাদের সেই স্বপ্ন কি পূরণ হয়েছে নাকি এখনো ভোট দেয় প্রশাসন আর তাকিয়ে থাকে জনগণ? আপনার কি মনে হয়, শেখ হাসিনার সময় সেই বাস্তবতা কি বদলেছে নাকি এখনো একই চিত্র চলছে? তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, রুমিন ফারহানার যে বক্তব্যগুলি আপনারা সংসদে শুনেছেন দর্শক, সেখানে কিন্তু রুমিন ফারহানা আসলে কোনো কিছুকেই কিন্তু বাদ দেয়নি। সরকারের দুর্নীতি এবং অনিয়ম, মন্ত্রীদের অনিয়ম, দুর্নীতি, সকল কিছুই কিন্তু তুলে ধরেছেন। এমনকি দর্শক, বিরোধী দলের বেশ কিছু নেতাকর্মীর বিরুদ্ধেও কিন্তু তিনি কথা বলেছেন। অর্থাৎ যেখানে অনেক এবং দুর্নীতি দর্শক, অন্যায়, সেখানেই কিন্তু রুমিন ফারহানার দর্শক জ্বালাময়ী বক্তব্য। আর রুমিন ফারহানার মূলত দর্শক এই পরিচিতি থেকে তিনি কোনো দলের বাহিরে গিয়ে দর্শক স্বতন্ত্র হিসেবে পাশ করে দর্শক সংসদে যেতে পেরেছেন। কারণ দর্শক, যেখানে কোনো দলের হয়েও এই সময়ে দর্শক সংসদে যাওয়াটা একেবারেই কঠিন হয়ে ওঠে, সেই জায়গায় আপনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে সংসদে যাবেন দর্শক, এটা তো অনেক দূরের কথা। আর যেটাই কিন্তু দর্শক অসম্ভবকে সম্ভব করে দিয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা। আর দর্শক, আজকের এই বক্তব্যগুলি শোনার পর, জ্বালাময়ী বক্তব্য রুমিন ফারহানার সংসদে দর্শক, এগুলো শোনার পর দর্শক আপনার কি মনে হয়েছে রুমিন ফারহানা সম্পর্কে, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনি যদি রুমিন ফারহানাকে পছন্দ করে থাকেন দর্শক, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রুমিন ফারহানার নামটি লিখে যাবেন। দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সকলেই।